বিপাশা আর চন্দনের ডিভোর্স হয়ে গেল, আর অন্যদিকে শিমুলকে ছেড়ে চলে গেল পরাগ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পরাগ শিমুলকে বলছে, শিমুল তুমি কি চলে যাচ্ছ? তখন শিমুল বলে, হ্যাঁ অনেকক্ষণ তো হলো, বলো এখন তো দেরি হয়ে যাবে। তখনই পরাগ শিমুলকে বলতে থাকে, একটু এদিকে এসো না, আমার কাছে একটু বসো। তখনই শিমুল বলতে থাকে, কেন পরাগ, কিছু হয়েছে? তখন পরাগ বলতে থাকে, আমি তোমাকে একটু ছুঁয়ে দেখতে চাই। তখন এই কথা শুনি শিমুল অবাক হয়ে যায়। আর অন্যদিকে দেখা যাবে বিপাশা চন্দনকে বলছে, তুমি কি মনে করো তুমি এত কিছু করবে আর আমি সবকিছু ক্ষমা করে দিয়ে তোমার মন রাখার জন্য তুমি কষ্ট পাচ্ছ সেই জন্য এ বাড়িতে থেকে যাব? তা হবে না, তা হবে না গো। আমি না ওরকম মেয়ে না, আর তোমার মুখটাও না আমি দেখতে চাই না। আমি তোমাকে 100 ভাগ দিয়ে আমার সবটা দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম, তাই এখন যখন তুমি আমার সাথে বেইমানি করেছো তখন তোমার 100 ভাগই আমি এই বাড়িতে রেখে তারপর আমি চলে যাব। আমি শুধু চাই মুক্তি, বুঝেছো? কারণ তোমরা ছেলেরা কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারো না। দেখো না সুচরিতা দিকে, ইন্দ্ররা কি করলো, তার সারাটা জীবন অন্য একটা মেয়ের সাথে কাটালো, সুচরিতাদিকে ফেলে রেখে চলে গেল, কিন্তু শেষ সময় দেখো সেই কটা দিন সুচরিতাদির কাছেই চলে আসলো। আর সুচরিতাদি তো ভালো মানুষ, তাই সেই কটা দিনে গলে গিয়ে তার সেবা যত্ন করলো। কিন্তু আমি না ওরকম নই, বুঝেছো? আমি না ওরকম না। তাই তুমি যত তাড়াতাড়ি না ডিভোর্সটা দিয়ে দেবে ততই আমার জন্য ভালো। আমি চাই মুক্তি, বুঝেছো? আমি চাই মুক্তি। ঈশ্বর যার কপালে কখনো সুখ রাখেনি সে সুখ পাবে কোথায় বলো? কিন্তু দেখি না, পরে যদি কখনো ঈশ্বর কপালে সুখ রাখে তাহলে সুখ পেতেও পারি। আর দেখি একা থেকে কি করতে পারি। কিন্তু তোমার সাথে না আমি আর থাকবো না, তোমার এখানেও আমি আর থাকবো না। তাই তোমার এসব কথায় না আমি আর ভুলছি না, বুঝো? তোমার এসব কথা আমার না শুনতে ভালো লাগে না, তোমার এই নাটকও দেখতে ভালো লাগে না। তাই প্লিজ দয়া করে তুমি সইটা করে দাও। তখনই চন্দন অবাক হয়ে বিপাশার দিকে তাকিয়ে থাকে। তারপরে বিপাশা বলতে থাকে, তুমি যত তাড়াতাড়ি সইটা করে দেবে ততই ভালো, তোমার জন্য ভালো, আমার জন্য ভালো। জানো তো, আমিও না ভেবেছিলাম যে আমি কি করে থাকবো, আমি হয়তোবা কষ্ট পাবো, কিন্তু না, এখন দেখছি ঘাট থেকে যত তাড়াতাড়ি বোঝাটা নেমে যাবে ততই মনে হচ্ছে আমি হালকা হয়ে যাব। তাই প্লিজ আর দেরি করো না, তুমি সইটা করে দাও। তখন চন্দন বলে, আচ্ছা ঠিক আছে, আমি সইটা করে দিচ্ছি। এই বলেই চন্দন সই করতে যায়। অন্যদিকে দেখা যাবে শিমুল পরাগের কাছে গিয়ে বসে। তখন পরাগের হাত ধরে শিমুল বলতে থাকে, পরাগ একটু খুশি থাকার চেষ্টা করো। নিজে খুশি থাকলে, মনে আনন্দ থাকলে অনেক ভালো লাগবে। জানো তো, তুমি যে বেঁচে আছো সেই বাঁচার মধ্যেও না একটা আনন্দ আছে। হ্যাঁ, তুমি হয়তোবা বলতে পারো যে তোমার মধ্যে আনন্দ করার মতো কিছু নেই, কিন্তু তুমি যেরকম আছো না সেটাকেও যদি তুমি উপভোগ করো তাহলেও কিন্তু শান্তি পাবে তুমি। তখনই পরাগ অবাক হয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে। তখন শিমুল বলে, কি হলো, কি দেখছো? তখন পরাগ বলে, তোমাকে দেখছি। জানো তো, তোমাকে আমি দিন দিন আবিষ্কার করছি। তুমি এতটাই ভালো যে তোমার কথায় যে কেউ ভালো হয়ে যাবে। কিন্তু কি জানো তো, আমিও না সেই বাঁচার আনন্দটা পেতে চাই। তখন শিমুল বলতে থাকে, কি বলতে চাও তুমি? তোমার মধ্যে বাঁচার কোনো আনন্দ নেই? কেন? কেন পরাগ এরকম করে কেন কথা বলো? তুমিও, হ্যাঁ জানি, তুমি একা থাকো, সারাক্ষণ বসে থাকো, তোমার হয়তো বা ভালো লাগে না, কিন্তু মাও তো আছে বলো, মার সাথেও তো তুমি কথা বলতে পারো। তখন পরাগ বলে, না না শিমুল, আমার না কিছুই ভালো লাগে না, আর একা থাকতেই না ভালো লাগছে। আর তুমি এই যে কাজে যাও তারপরে আসো, তোমার জন্য অপেক্ষা করি, সেটাতেই না আমার খুব ভালো লাগে। তখন শিমুল বলতে থাকে, দেখো পরাগ, তুমি নিজে থেকে মন থেকে যতটা চাইবে যে সুস্থ হওয়ার, তুমি কিন্তু তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাই তোমার মন থেকে ইচ্ছাটা আসতে হবে তো। আমি চাই তুমি নিজে থেকে ইচ্ছে করে সবটা করো, তাহলেই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবে, বিশ্বাস করো। আর কাজের জায়গায়ও যেতে হবে তো, না হলে আমিও তো সবকিছু পারি না বলো, সব দিক থেকে আমিও কি পারফেক্ট? তখন পরাগ বলতে থাকে, নানা শিমুল, আমি জানি তুমি সব কিছুতেই সাকসেসফুল হবে। আর হ্যাঁ, কাজের ক্ষেত্রে শত্রু মিত্র থাকবেই, কিন্তু তুমি তাদেরকেও যে তোমার মিত্র বানিয়ে নিতে পারবে সেটা আমি জানি। তখন শিমুল অবাক হয়ে পরাগের দিকে তাকিয়ে থাকে। তারপরে পরাগকে বলতে থাকে, শুনো, আমার না যাওয়ার সময় হয়ে যাচ্ছে, অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু তুমি কিন্তু লক্ষ্মী ছেলের মতো খাবে, লক্ষ্মী ছেলের মতো টাইম মতো ওষুধ খাবে, ঠিক আছে? আর ঘুমাবেও, আমি যেন এসে মার কাছে কোনো নালিশ শুনতে না পাই। তখন পরাগ বলতে থাকে, নানা শিমুল, খাবো, ঠিক মতোই আমি খাবো, তুমি একদম চিন্তা করবে না। অন্যদিকে দেখা যাবে চন্দন সইটা করতে গিয়েও সইটা করছে না। তখন বিপাশা বলতে থাকে, দেখো চন্দন, এত সময় নষ্ট করার মতো না সময় নেই। তাই তুমি যে নাটকটা করছো না, ওই নাটকে না আমি আর ভুলবো না। তুমি এক কাজ করতে পারো, নাটক করার একটা স্কুল খুলে নিতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য খুব ভালো হবে। যা শুনে চন্দন অবাক হয়ে যায়। তখন বিপাশা বলে, সইটা করে দাও তো, এত কিসের সময় নিচ্ছ তুমি? তখন চন্দন বলে, আজকে আমার নামটা লিখতেই আমার এত অস্বস্তি হচ্ছে না, তোমাকে আমি কি বলবো, আমার এতটা কষ্ট জীবনেও হয়নি। তখন বিপাশা বলে, ছাড়ো তো তোমার এসব কথা, এসব কথা বাদ দিয়ে তাড়াতাড়ি সাইনটা করো। তারপরে চন্দন সাইনটা করে দেয়।
তারপর বিপাশা এসেও চন্দনের সাইনের নিচে সাইনটা করে দেয়। তারপরে বলে যে এবার লয়ারের কাছে পাঠিয়ে দেবো, হয়তোবা 1-2 দিন সময় লাগবে, তারপরেই ডিভোর্সটা আমাদের হয়ে যাবে, বুঝেছো? আর 1-2 দিন আমাকে সময় দাও, তাহলে তুমি আর আমি সারা জীবনের জন্য আলাদা হয়ে যাব। তোমার পথ আলাদা থাকবে, আমার পথ আলাদা থাকবে, তোমার আমার প্রতি কোনো অধিকার থাকবে না। যা শুনে চন্দন অবাক হয়ে বিপাশার দিকে তাকিয়ে থাকে। তারপরে বিপাশা বলতে থাকে, জানো তো এখন আমার এতটা হালকা লাগছে না, কি বলবো তোমাকে, অনেকটা হালকা লাগছে। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি কতই না কষ্ট পাবো, হয়তো বা কান্নাকাটি করবো, সহ্য করতে পারবো না, কিন্তু না, পরে দেখলাম যে নিজেকে নিজে সামলে নিতে পেরেছি, অতটাও কষ্ট পাইনি আমি। কেন কষ্ট পাবো বলো? তুমি ভুল করেছো, আমি তো ভুল করিনি। তুমি আমার সাথে অন্যায় করেছো, তবে তুমি যে অন্যায়টা করেছো না, সেটার জন্য ঠিকই কিন্তু তুমি শাস্তি পাবে। হ্যাঁ, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি না, তারপরেও একটা নিয়ম তো থাকে বলো। যাওয়ার দিনগুলোই কিন্তু দিন নয়, আসার দিনগুলোও কিন্তু দিন রয়েছে। সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলোর কথাও কিন্তু তোমাকে ভাবতে হবে। তবে তুমি আমাকে যেভাবে তুমি এভাবে পথে বসিয়ে দিয়েছো না, সেই জন্য তোমাকে সাফার করতে হবে। তখন চন্দন বলতে থাকে, বিপাশা তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন বিপাশা বলে, কোনোদিনও না, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। তুমি আমার সাথে যা করেছো তার জন্য কোনোদিনও তুমি আমার কাছ থেকে ক্ষমা পাবে না। তখন চন্দন বলে, জানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, আমি কোনোদিনও ক্ষমা পাবো না জানি, তারপরেও তোমাকে বললাম। তখন বিপাশা বলে, তুমি আমার সাথে যা করেছো করেছো, কোনোদিনও মধুরিমার সাথে এরকম করার চিন্তাও করো না, কারণ ওই মেয়েটার কি দোষ বলো? আর বাচ্চাটারই বা কি দোষ? বাচ্চাটার কাছে এতটাও খারাপ কোনোদিনও হয়েও না যে ওর বাবার প্রতি ওর ঘৃণা চলে আসে। তাই তোমাকে আমি না করে দিলাম যে কোনোদিনও এরকমটা আর কোনোদিন করো না। আমার সাথে করেছো করেছো, আমার তো কিছুই নেই, না আছে বাচ্চা, না আছে কিছু, আমি ঝাড়া হাত পা, আমার তো কোনো পিছুটান নেই। তাই আমি যেখানে খুশি যেতে পারি। এখন শুরু হবে আমার একা থাকার লড়াই। হ্যাঁ, পড়াশুনো করেছি, কিন্তু কোনো কাজ তো আর করিনি। এখন সেই পড়াশুনোকেই ঘষা মাজা করতে হবে, তারপরেই কোনো কিছু করার চেষ্টা করতে হবে। কারণ এ বাড়িতে তো আর থাকবো না, আর তোমার টাকায়ও কিছু খাবো না, নিজের ব্যবস্থা তো নিজেকেই করতে হবে। তখন চন্দন অবাক হয়ে তাকিয়ে থাকে বিপাশা দিকে, আর বিপাশা বলতে থাকে, দেখো তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, তুমি আর আমি আলাদা, তাই কোনোদিনও তুমি আমার সামনে আর আমার সাথে কথা বলতে আসবে না। যা শুনে চন্দন তাকিয়ে থাকে বিপাশার দিকে, আর কোনো কথা বলতে পারে না। অন্যদিকে দেখা যাবে শিমুল পরাগকে বলছে, পরাগ এখন কিন্তু আমাকে যেতে হবে, বুঝেছো? তারপরে নিজের ব্যাগটা নিয়ে পরাগকে 4টা চকলেট দেয় শিমুল, দিয়ে বলতে থাকে, তোমার তো চকলেট খুব পছন্দ তাই না, তাই তোমার জন্য আমি চকলেট নিয়ে এসেছিলাম। এখানে কিন্তু 4টাই রয়েছে, বেশি নেই, তাই আমি যাওয়ার পর একটা খাবে, তারপরে দুপুরে খাওয়ার পর একটা খাবে, তারপরে বিকালবেলা একটা খাবে, আর আমি আসার আগে একটা খাবে, ঠিক আছে? মনে থাকবে তো? তখন পরাগ খুশি হয়ে যায়, বলে, তুমি আমার জন্য বাচ্চাদের মতো চকলেট নিয়ে এসেছো? তখন শিমুল বলে, তুমি তো এখন বাচ্চাই বলো, তুমি এখন বাচ্চাদের মতোই, তাই তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। আচ্ছা পরাগ, এখন কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। এই বলে শিমুল চলে যায়, আর পরাগ বসে থাকে। অন্যদিকে দেখা যাবে বিপাশা চন্দনকে বলছে, এখন চলে যাও তো, চলে যাও, আমার না একদম ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দিবে, তুমি এখনই এখান থেকে চলে যাও। তখনই চন্দন 1 পা 2 পা করে এগোতে থাকে, আর বিপাশার দিকে তাকিয়ে থাকে, আর বিপাশাও চুপ করে দাঁড়িয়ে থাকে। বিপাশার কষ্ট হলেও বিপাশা সেই কষ্টটা কাউকে দেখায় না। আর তারপরে দেখা যাবে শিমুল স্কুল থেকে চলে এসেছে সন্ধ্যায়। তখন এসেই বলতে থাকে, মা আমি চলে এসেছি গো, দেখেছো বলেছিলাম দেরি হবে, কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি। তখনই মধুবালা বলতে থাকে, জানো তো বৌমা, আমার ছেলেটা না আজকে কি কাণ্ড ঘটিয়েছে, দুপুরে খেয়ে দরজা একদম লাগিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছে, আমিও না আর দরজা ধাক্কা দিইনি, আর খুলতেও বলিনি, সাহস পাইনি গো। তখন শিমুল বলে, একদম ভালো কাজ করেছো মা, ওর ঘুমোলে যত ঘুমাবে ততই ওর শরীরটা তাড়াতাড়ি সুস্থ হবে, কারণ জেগে থাকলে তো এসব কথা মনে পড়বে বলো, তাই ও ঘুমোলেই ভালো হবে। তখনই মধুবালা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে পরাগকে উঠাও, আমি চায়ের সময় হয়ে গিয়েছে তো, আমি চা নিয়ে আসছি। তখন শিমুল বলে, না না মা, তোমার চা করতে হবে না, আমি এসে চা করছি, বুঝেছো? আমি গিয়ে দেখে আসি, তোমার ছেলেকে উঠিয়ে নিয়ে আসি। তখনই রুমে গেলেই বলতে থাকে, পরাগ দেখো আমি চলে এসেছি, আমি একটু দেরি করিনি, বুঝেছো? হঠাৎ করে শিমুল চারপাশটা তাকিয়ে দেখে পরাগ নেই। তখন ওয়াশরুমেও দেখে পরাগ নেই। তখন শিমুল বলতে থাকে, কি ব্যাপার, পরাগ কোথায় গেল? পরাগ তো এখানেই ছিল। তখন ঔষধের ডিব্বাতেও দেখে ঔষধ নেই, আর ওর কাপড় চোপড়ের লাগেজটাও নেই। তখন এটা দেখে তো শিমুল অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এবার পরাগ তাহলে কোথায় চলে গেল? শিমুল কি পাবে পরাগকে খুঁজে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।